সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই খবরটা দেখলাম রীতিমতো স্তব্ধ। এরকম প্রশিক্ষণ বিমান স্বাভাবিকভাবেই দেখুন যে প্রশিক্ষণ বিমান কিন্তু দুর্ঘটনায় পতিত হয়। সম্ভবত গত বছরও হয়েছে চট্টগ্রামে, এবং বাংলাদেশ ভারতে দেখবেন যে 5-6% এরকম যারা প্রশিক্ষণ নিতে যায় এই বিমানগুলো দুর্ঘটনায় পতিত হয়। তাই প্রথম প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরের মতো জায়গায়, এরকম জনবহুল জায়গায় কি করে তারা প্রশিক্ষণ বিমান উড়ায়। তাই এগুলা দেখবেন যে প্রশিক্ষণ বিমানগুলা লোকালয় থেকে দূরে, অর্থাৎ জনমানবহীন জায়গায় উড়ানো হয়। কারণ তারা যদি দুর্ঘটনায় পতিত হয় তারা কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারে। যে প্রশিক্ষণ নিচ্ছিল বিমান বাহিনীর, সেও দেখুন ইয়ং বয়স, সম্ভবত নতুন বিয়ে করেছে, সেও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর বাচ্চাদের কথা চিন্তা করুন, যে এই যে বাচ্চারা তারা স্কুলে আসছিল, স্কুল থেকে যাবে, খারাপ লাগছে খুবই। আর বাংলাদেশে আরেকটা জিনিস খেয়াল করলাম আমি, যে বাচ্চাদের এই যে আইডি কার্ডের পিছনে যে একটা ইমার্জেন্সি নাম্বার থাকবে, ফ্যামিলির সাথে যোগাযোগ করার যে নাম্বার থাকবে, সেটা দেখলাম যে অনেকেই লিখছে যে সেই নাম্বার কেন নেই। একটা আইডি কার্ড মানে আপনি সব ইনফরমেশন পাবেন। আইডি কার্ডটা এরকম হওয়া উচিত যেন ইমার্জেন্সিতে আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে আমরা আইডি কার্ড একটা বানাই ছবি দিয়ে। অনেক দেশেই দেখবেন যে আইডি কার্ডে ছবি না থাকলেও প্রয়োজনীয় ইনফরমেশন, রক্তের গ্রুপ, এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো থাকে যেন প্রয়োজনে যদি তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় যেন ইমার্জেন্সি রক্ত দেওয়া যায়। এখন এই যে বাচ্চাদের দেখুন অনেক রক্ত লাগবে, অনেকেই হতাহত হয়েছে। সংখ্যাটা দেখলাম যে 20 থেকে 25, আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো আরও বাড়তে পারে। আর স্বাভাবিকভাবে আমরা যখন রান্না করি, দেখুন এটা আমরা বলি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয়। তো রান্না করার সময় 100 ডিগ্রি থেকে শুরু করে 200 ডিগ্রি 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। আর যখন একটা বিমান দুর্ঘটনায় পতিত হয়, এরকম জেট বিমান, তখন সেটা 10 গুণ বেশি, অর্থাৎ 1000 থেকে কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই জায়গায় থাকে। সো বুঝতেই পারছেন মুহূর্তেই সেখানে, অর্থাৎ শরীর ঝলসে যাবে। আর এই সময় যে বাচ্চার আকুতি বা বাচ্চাদের এরকম ক্লাসরুমে বিমান দুর্ঘটনায় পতিত হওয়া, স্বাভাবিকভাবেই এটা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের যখন কোনো দুর্ঘটনা হয় তখন আমরা অনেকেই এটা নিয়ে আলোচনা করি। এখন দেখবেন এটা নিয়ে আলোচনা হচ্ছে যে কেন লোকালয়ে এরকম তারা প্রশিক্ষণ নিতে আসলো, কেন তারা ঢাকার বাইরে এটা করলো না। যখন দুর্ঘটনা হয় তারপর আমরা দেখি যে গাড়ির ফিটনেস থাকে না। কোনো একটা বাস যখন দুর্ঘটনায় পতিত হয়, যখন কোনো একটা বিল্ডিংয়ে আগুন লাগে, তখন দেখি যে সেখানে কোড নেই। এই জিনিসগুলোর যে একটা সমাধান আলোচনা হয়, কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না। সমাধান যে হবে সেটারও কোনো আমরা দেখি না, যে আচ্ছা এই জিনিসগুলো যখনই কোনো দুর্ঘটনা হয় তখন এটা জানতে পারি। অর্থাৎ প্রতিটা জায়গায় যে আমাদের গ্যাপ রয়েছে, প্রতিটা জায়গায় যে আমাদের শূন্যতা রয়েছে, যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু সেটা বোঝা যায়। আমাদের সচেতন হওয়া উচিত। আমি খুবই এই যে মর্মাহত এরকম ঘটনায় আশা করি যে যেই পরিবারের বাচ্চারা এরকম দুর্ঘটনায় পতিত হয়েছে, তাদের যারা অসুস্থ বা যারা হাসপাতালে ভর্তি, তাদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশের মানুষ এই শোক কাটিয়ে উঠুক সেই কামনা করি। এই বিষয়ে আসলে বেশি কথা বলার তেমন কিছুই নেই। শুধু আমি নিউজগুলো দেখছিলাম যে এরকম যেন না হয়। অর্থাৎ ভবিষ্যতে যেন আমরা চাই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা পড়ালেখা করবে, তারা নিরাপদে আবার বাসায় ফিরবে। স্বাভাবিকভাবে আপনি চিন্তা করুন যে আপনার ছেলে বা মেয়ে স্কুলে গেল, স্কুলে থেকে সে অসুস্থ হয়ে আসলো, বা সে স্কুল থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে আসলো, বা স্কুল থেকে সে আর ফিরলই না, তখন কেমন লাগে? ভাবতেই খারাপ লাগে। আমরা যদি আমাদেরকে এরকম জায়গায় বসাই তাহলে কেমন আমরা মেনে নেওয়াটা কষ্ট হয়। আমরা হয়তো কথা বলছি বা সমবেদনা জানাচ্ছি, কিন্তু দেখুন যে পরিবারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, যে বাচ্চাটা এই কষ্টটা করবে, নর্মালি একটু আগুনে পড়লেই আমরা কি পরিমাণ কষ্ট পাই, এটা অনেক। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছিলাম, তখন আমি বার্ন ইউনিটে গিয়েছি অনেকবার। বার্ন ইউনিটে মানুষের যে কষ্ট, সেটা দেখলে খুবই খারাপ লাগে। আর এখন তো দেখলাম যে হলের পিছনে বিশাল বড় বার্ন ইউনিট হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।